মেয়েটা তো কোনো দোষ করে নেই। মেয়েটাকে বছরে একটা দিন বাড়িতে ডেকে দুটো ভালো মন্দ খাওয়ালে তো তোমার জাত যাবে না বউ। পাশের বাড়ির দুঃসম্পর্কের বৃদ্ধ খালা শাশুড়ির কথাগুলো কর্ণকুহুরে পৌঁছাতে হাত থেমে যায় জাহিদার। এক পলক খালা শাশুড়ির মুখের দিকে তাকে পুনরায় চাপিং বোর্ডে পেঁয়াজ কুচি কুচি করতে থাকে। পোলাওটা হয়ে এসেছে, এখন বেরেস্তা ছড়িয়ে দিলে নামিয়ে ফেলবে। মৃধা ম্যানশনে আজ বিরাট আয়োজন। এই বাড়ির কর্ত্রী জাহিদা আনামের বাপের বাড়ি থেকে হুট করে মেহমান এসেছে। তাদের জন্য ভালো মন্দ খাবার দাবারের ব্যবস্থা করেছে। সকাল থেকে রান্নাঘরে ভীষণ ব্যস্ত কদমতলা হাই স্কুলের বাংলা শিক্ষিকা জাহিদা আনাম। আজও শনিবার, তার ছুটির দিন। জাহিদার প্রতিবেশী মুরব্বী আবারও বলে ওঠেন, যা করার ওর মা করেছে তোমার লগে। দোলা তো কিছু করে নেই। মায়েরা কত ভালো, কত নরম, সহজ সরল। না বাপের রক্ত পাইছে না মায়ের রক্ত। ওর সাথে তুমি সবসময় এমন করো কেন? শুনেছি হোস্টেলে পড়ে থেকে সৎ মায়ের যন্ত্রণায় বাড়িতে গিয়েও থাকতেও পারে না ঠিকঠাক। ওর আপন বলতে আর কে আছে? জামানও বেঁচে নেই, তুমি একমাত্র মামি, একটু আদর করলে কি হয়? জাহিদা উত্তেজিত হয় না, শুধু হাতের গতি থামিয়ে দিয়ে বলে, কি বলেন তো খালা, কালসাপের পেট থেকে সবসময় কালসাপ বের হয়। এখন দেখছেন কালসাপের পেট থেকে বিড়াল ছাড়া বের হতে? আমি এটা বিশ্বাস করি। আর কি যেন বললেন, আদর করি না কেন? ওর মা বিয়ের পর থেকে আমার জীবনটা নরক বানিয়ে রেখেছিল। মিলা ননদ ছিল না আমার, ও আমার জন্য ছিল জম। প্রতিটা দিন কি অমানসিক নির্যাতন চালিয়েছে আমার উপর। আমার ননদ শাশুড়ি মিলে জারিফ জাহিনের বাবার পরে থাকতো বিদেশে, আর এখন ননদ শাশুড়ির অত্যাচারে এক একটা দিন কত কষ্টে কাটিয়েছি। যাই হোক, তিনজন মানুষের কেউই এখন জীবিত নেই। তাদের সম্পর্কে ভালো খারাপ বলার ইচ্ছে নেই, শুধু ওই মেয়েকে আমি সহ্য করতে পারি না, এটাই সত্যি। ওকে দেখলে ওর মায়ের কথাগুলো মনে পড়ে যায়। সে সুযোগ পেলে আমার চুলের মুঠি ধরতো, জারিফের বাবাকে দিয়ে আমায় মার খাওয়াতো। ওই মেয়েটাকে দেখতে পারি না আমি, ও একেবারে ওর মায়ের মতো দেখতে, যা আমাকে আরও রাগিয়ে দেয়। জারিফ থমকে দাঁড়ায়। মায়ের কথাগুলো তার ঘর থেকে শোনাই যাচ্ছিল, তবুও সে এখানে এসেছিল শুনতে। মায়ের চেঁচামেচির কেন্দ্রবিন্দু দোলাই কিনা তার ধারণা ঠিক। দোলার নাম ছাড়া অন্য কারো নাম উঠলে মা এতটা রিয়্যাক্ট করে না। সে চুপচাপ খাবার টেবিলের উপর বসে গ্লাস নিয়ে ওয়াটার ফিল্টার থেকে পানি ঢেলে নেয়। বাড়ি ভর্তি মেহমান, সবাই জারিফের নানা বাড়ি থেকে। দাদা বাড়ির কাউকে তার মা কখনো বাড়িতে ডাকেন না। বলতে গেলে জারিফের বাবা জামান মৃধার মৃত্যুর পরে সম্পর্ক চুকে গিয়েছে সবার সাথে তাদের। পানি খেয়ে জারিফের মাথা ঘুরিয়ে এক পলক তার মায়ের মুখের দিকে তাকায়। জাহিদা তখনও বকবক করে যাচ্ছে। পাশের বাড়ি জেবুন্নেসা দাদিকে শুনিয়ে যাচ্ছে দোলার প্রতি তার কখনো বিতৃষ্ণা ঠিক কতখানি। জারিফ একটা গভীর নিঃশ্বাস ফেলে মায়ের থেকে চোখ সরিয়ে নেয়। দোলাকে এ বাড়িতে একবেলা ভালোবাসে দাওয়াত করে খাওয়াতেই মায়ের এত আপত্তি। যখন জারিফ গিয়ে কোনো একদিন মাকে বলবে, মা আমি দোলাকে বিয়ে করতে চাই, তখন তখন কি করবে জাহিদা আনাম? সেদিন তো বেশি দেরি নেই, শুধু জারিফের চাকরিটা পাওয়ার অপেক্ষায়। জারিফ আর দোলা দুজন আপন ফুফুতো মামাতো ভাই বোন। জাহেদা বেগম তার শাশুড়ি আর ননদের কথা উল্লেখ করেছিল। জাহেদার শাশুড়ি, ননদ, স্বামী এই তিনজনে এখন মৃত, আর ননদের মেয়ে দোলা এখন সৎ মা আছে। শেখ ফাজিলাতুন্নেসা ছাত্রী নিবাসে 3 তলার 304 নম্বর ঘরটায় দোলার কাছে একটা ছোটোখাটো সুখের রাজ্য। হতে পারে এই হোস্টেল টাঙ্গিতে সবসময় পানি থাকে না, হতে পারে এই হোস্টেলে মিলের শাকভাজিতে পোকা পাওয়া যায়, হতে পারে সপ্তাহে একদিন মাংস কপালে জোটে, তাও পোলট্রি মুরগির, যাতে কখনো কখনো মুরগি খুঁজে পাওয়া যায় না দোলা। কিন্তু এখানে এই নিরিবিলিতে সেই শান্তিটুকু পাওয়া যায় যা বাবার বাড়িতে দোলা পায় না। এই যে এখন পিরিয়ডের ব্যথায় নিয়ে চিত হয়ে পা ছড়িয়ে দোলা শুয়ে আছে। কেউ এসে এখন দোলাকে শুনে বলবে না সারাদিন শুয়ে থেকে সব কাজ আমাকে একাই করতে হয়। সৎ মায়ের মার খেলেও দোলার এতটা কষ্ট হতো না, কিন্তু ওই ভদ্রমহিলা হাতে নামে রেখে দোলাকে মুখে মেরে কথার বানে দোলার কষ্ট হয় বেশি। পিক পিক যন্ত্রণার আওয়াজ তুলে ফোনটা কাঁপছে বিছানার উপর। দোলা টিউশন করাতে গিয়েছিল সকালে, তখন ভাইব্রেশন মোডে ফেলে রেখেছিল ফোনটাকে। নিরিবিলি কামরায় হঠাৎ এই যান্ত্রিক আওয়াজটা দোলাকে চমকে দেয়, মনে করিয়ে দেয় জারিফের বলা ওই গল্পটা। একটা ছাত্রী নিবাসে একটা কামরায় দুজন বান্ধবী থাকতো। একবার ঈদের ছুটিতে যখন সবাই হোস্টেল ছেড়ে যার যার বাড়ি চলে গিয়েছিল, তখন থেকে গিয়েছিল ওই দুই বান্ধবী। গভীর রাতে যখন
দুজনের মধ্যে একজন হোস্টেলের ওয়াশরুমে যায়, তখন দেখতে পায় উপর থেকে দুটো লম্বা লম্বা টকটকে লাল রঙের পা ধীরে ধীরে নিচে নামছে। মেয়েটা আতঙ্কে একটা বিকট চিৎকার দিয়ে ছুটে যায় তার বান্ধবীর কাছে। মেয়েটার সেই বান্ধবী তাকে আগলে নিয়ে বলে, কী হয়েছে দোস্ত, এমন করছিস কেন? তখন মেয়েটা কাঁদতে কাঁদতে সেই লাল রঙের পা দুটোর কথা তার বান্ধবীকে জানায়। সবটা শুনে তার বান্ধবী হেসে নিজের পাজামা পায়ের কাছে থেকে কিছুটা উপরে তুলে মেয়েটাকে বলে, দোস্ত দেখ তো পা দুটো এমন টকটকে ছিল কিনা। যতবার এই গল্পটার কথা দোলার মনে পড়ে ততবার তার অন্তরাত্মা কেঁপে ওঠে। যদিও দোলা সবসময় আয়তাল কুস্তি পাঠ করেছিল। ফোনটা লাগামহীন বেজেই চলছে। দোলা জানে এই সময় কে ফোন দিতে পারে। হাত বাড়িয়ে ফোনটা তুলে নিয়ে তার অনুমান সঠিক হলো। দোলা মুচকি হাসে, বিলম্ব না করে দ্রুত স্ক্রিনে আঙুল চালিয়ে কলটা রিসিভ করে চুপ থাকে। ওপাশ থেকে কাঙ্ক্ষিত প্রিয় কণ্ঠস্বরে প্রিয় ডাকটা শুনতে পায় দুলি। দোলা দু চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নেয়। এই ডাকটা যতবার সে ওই মানুষটার থেকে শোনে, আরও একবার শোনার তৃষ্ণা পায় তার। জারি বলে, চুপ করে আছিস কেন? শুনছি, বলো। আর তুই তোকারি করবে না? জারিফ নিশ্চুপ হেসে বলে, দুপুরে একবার বের হতে পারবে এই আধ ঘন্টা পরে? আধ ঘন্টা পরে? দোলা অবাক হয়। খুব প্রয়োজন। অপ্রয়োজন বলতে চাইছিস? সরি চাইতো। নীরব হয়ে আছে দোলা। জারিফ তার স্বভাবসুলভ নর্ম স্বরের বলে, কুটুম বাড়ির সামনে চলে আয়। দূর এসো, দূর আয়। দোলা হেসে ফেলে। কিছুক্ষণ হেসে দিয়ে চুপ হয়ে যায়। দোলা আর কোনো কথা থাকে না, থাকলেও মানুষটার কথার সামনে টিকবে না, তাই বাধ্য মেয়ের মতো বলে, রাখছি, তৈরি হব। শহরের পাশ ঘেঁষে বয়ে চলা বিশ্বখালী নদীর কারে এই রেস্তোরাঁ। এখান থেকে সরাসরি নদীটাকে উপভোগ করা যায়। খাবারের মান বেশ ভালো। জারিফ সবসময় দোলাকে এখানেই নিয়ে আসে। শহরের প্রাণকেন্দ্রে বড় বড় নামি রেস্তোরাঁগুলো থেকে দোলা এখানেই এসে স্বস্তি পায়। তার কারণ জায়গাটা বেশ নিরিবিলি। রিক্সাওয়ালাকে থামিয়ে দোলা নেমে পড়ে। ঠিক তখনই তার পাশে একটা বাইক এসে থামে। দোলা পাশ ফিরে তাকিয়ে জারিফকে আবিষ্কার করে। জারিফ দোলাকে দিকে এক পলক তাকিয়ে রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে নিচু স্বরে বলে, ভেতরে যা, 3 নম্বর কেবিন বুক করা। আমি বাইকটা পার্ক করে আসছি। রেস্তোরাঁ মোটামুটি মানে হলো, এর ভিতরে ঠাট কাঠ চমৎকার। এখানে রিভার সাইডে ছোট ছোট গুটি গুটি কামরাগুলোতে দরজা নেই, পর্দা দেওয়া থাকে, দুটো চেয়ার, একটা টেবিল। প্রেমী যুগলের মধ্যে আদর্শ স্থান। একবার প্রথম বর্ষে থাকতে দোলার জন্মদিন জারিফ নিয়ে এসেছিল। তারপর থেকে অন্য কোনো রেস্তোরাঁয় তারা আর দেখা করে না। এখানে এই কুটুমবাড়ির রিভারভিউ কিচেনে আসে। দোলা নদী দেখছিল। এই খড়খড়ে রোদে গুটি কয়েক জেলে নৌকা ভেসে বেড়াচ্ছে নদীর মাঝখানে। এখান থেকে কিছুটা দূরে জেলার লঞ্চ টার্মিনাল বাহাদুর চার নামের একটি বিশাল লঞ্চ ভিতরে আছে টার্মিনালে। সম্ভবত সেটি ধোয়া মোছার কাজ চলছে। শয়ে শয়ে যাত্রী নিয়ে বিকেল 4টায় রওনা হবে, ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। জারিফ কেবিনের পর্দা সরিয়ে ভেতরে ঢুকে। অতপকাল পরে জারিফের পারফিউমের সুগন্ধে আলোড়িত হয়ে ক্ষুদ্র কামরাটায় আলোর অন্তরে দোলা নড়ে চড়ে বসে। সে এই সুগন্ধিটার স্বস্তি খুঁজে পায়। চোখ তুলে জারিফের দিকে তাকিয়ে বলে, আজ না তোমাদের বাড়িতে মেহমান? জারিফ দোলার মুখোমুখি চেয়ারে বসতে বসতে বলে, কেন ডেকেছো? মানে ওই অসময়ে, বিকালে তো ডাকতেই পারতে। জারিফের এতক্ষণে দোলার মুখের দিকে ভালো করে তাকায়। প্রসঙ্গ পাল্টে দোলার চোখে চোখ রেখে বলে, সকালে কি ছিল তোদের মিলে? আবার তুই বল। জারিফ তার বাইকের চাবি আর ফোনটা টেবিলের উপর রাখতে রাখতে বলে, তুমি জানো তো কি থাকে? মিনমিন করে বলে দোলা, আলু ভর্তা আর পাতলা ডাল। ওইটার আসে অর্ডার নিতে। জারিফ 1 প্লেট ভাত, খাসির মাংস, ইলিশ মাছের ডিম, চিংড়ি, দো পেঁয়াজা অর্ডার করে দোলার মুখের দিকে তাকিয়ে বলে, রসমালাই খাবি নাকি দই? দোলা অস্ফুট স্বরে বলে, দই। অর্ডার নিয়ে চলে যায়। জারিফ দোলার দিকে তাকিয়ে বলে ওঠে, তোর সেমিস্টার ফাইনাল কবে? সম্ভবত সামনের মাসের 14 তারিখ। পড়িস ঠিক মতো নাকি সারাদিন টিউশনি করিয়ে বেড়াস? দোলা চুপ। জারিফ বলতে থাকে, তোর এত ইগো কেন? তুই তোকারি বন্ধ করো, তবে জবাব দেব। করবো না তাহলে দেবো না। ওয়েটার এসে খাবার পরিবেশন করে দিয়ে যায় টেবিলে। জারিফ বলে, নে খা। তুমি খাবে না? না, বাড়িতে গিয়ে খাবো। তাহলে এলে কেন এখন? কারণ তুই খাবি তাই। এখন খা। রোজ রোজ এসব কি? তোকে সামনে বসিয়ে খেতে দেখতে ভালো লাগে। তুমি বোধহয় প্রথম প্রেমিক যার প্রেমিকার শাড়িতে নেয়, এটো হাতে গাপুস বাকুস মুখে লোকমা তুলে দেখতে ভালো লাগে। জারিফ নিষ্প্রাণ। দোলা এক দৃষ্টিতে জারিফের দিকে তাকিয়েছে। জারিফ নিষ্প্রতা ঠেলে সরিয়ে বলে ওঠে, আমার পাঠানো টাকাটা ফিরিয়ে দিলি কেন? কেন নেব?
কেন তুমি আমায় পালবে? আমি কি তোমার বউ? হবি তো, যখন হব তখন। আর এত টাকা কই পাও? নিজে তো মামির কাছ থেকে টাকা নাও। ওটা আমার টাকা, আমার কামাই করা। দোলা কিছু বলে না, খাওয়া শুরু করে। জারিফ দেখতে থাকে দোলাকে। দোলা এক পলক জারিফের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি খুব বাজে প্রেমিক, কিন্তু খুব ভালো স্বামী হবে। সাথে সাথে জবাব দেয় জারিফ। দোলা খাওয়া থামিয়ে মানুষটার দিকে তাকায়। কতটা আত্মবিশ্বাসের সাথে জারিফ কথাটা বলছে। দোলার মনও মস্তিষ্ক ছেয়ে যায় সুখানুভূতি, কিন্তু কিছুক্ষণের জন্য। চোখ নামিয়ে আবারও খাবারে মন দেয়। জারিফ বলে, গান শুনবি দুলি? দোলা কিছু বলার আগে জারিফ নদীর পানিতে দৃষ্টি স্থির রেখে গাইতে শুরু করে। আর কিছুদিন 4টা লাইন গেয়ে জারিফ দোলার সুশ্রী গোলগাল মায়াভরা মুখটার দিকে তাকায়। ওই চাহিনি সরাসরি আঘাত হানে দোলার বক্ষপটে। দোলা খাওয়া বাদ দিয়ে তাকিয়ে আছে জারিফের দিকে। জারিফ বলে, আরে খাচ্ছিস না কেন? খা। দোলা অস্পৃশ্যটা বলে ওঠে, আমরা বিয়েটা কবে করছি জারিফ? সরাসরি এই প্রশ্নটায় জারিফ কিছুটা হকচকায়। এমনিতে দোলা কখনো সরাসরি বিয়ের কথা তোলে না, আজ প্রথম এমন হলো। কণ্ঠটা ছিল অধীরতা। জারিফের থেকে দোলা কোনো উত্তর না পেয়ে হাত ধুয়ে ফেলে। তার খাওয়া হয়ে গেছে। জারিফ নিষ্প্রাণ হয়ে বসেছিল। দোলা হাত ধুতে দেখে সে টিস্যু বক্স থেকে টিস্যু বের করে দোলার দিকে এগিয়ে দিয়ে বরাবরের মতো বলে, পেট ভরেছে? বরাবরের মতো দোলার চোখ ভিজে উঠতে চায় এবং সে বরাবরের মতো তা পাত্তা না দিয়ে নিচে মাথা ঝাঁকায়। মুখে বলে, চলো ওঠো, 2:30 বেজে গেছে, তুমি বাড়িতে গিয়ে খাবে। ওইটা এসে বিল নিয়ে যায়। জারিফ চুপচাপ উঠে দাঁড়ায়। দোলা নিজের ব্যাগে কাঁধে তুলে নেয়। রেস্তোরাঁর বাইরে এসে জারিফের বাইকের কাছে এসে দাঁড়ালো দোলা। জারিফ বাইকে উঠে আশেপাশে তাকিয়ে উঁচু গলায় ডেকে একটা রিক্সা দাঁড় করে। দোলা ইশারায় করে রিক্সাতে উঠতে। দোলা রিক্সায় উঠতেই জারিফ রিক্সাওয়ালাকে বলে, সার্কিট হাউসের মাঠে নিয়ে যান। দোলা জারিফের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে জারিফ উত্তর দেয় না। রিক্সা চলতে শুরু করে বাইক নিয়ে রিক্সার পিছু পিছু যেতে থাকে। বরগুনা সদর সার্কিট হাউস মাঠটা দুপুর সময়টা বরাবর শান্ত, নিরিবিলি এবং নিস্তব্ধ একটা স্থান। শুধুমাত্র বিকাল এবং সকালের সময়টা বিভিন্ন রূপ। বিকেলে সবসময় লোক সমাগম বাড়ে। ফুচকার ভ্যান আসে, তরুণীরা আসে, মধ্যবয়সী অভিভাবকের দল তাদের বাচ্চাদের নিয়ে বৈকাল ভ্রমণে। সকালে সরকারি কর্মকর্তারা জগিং করতে এই স্থানে। এখন প্রায় 3:27। আশেপাশে তাকালে কাকপক্ষীও দেখা যাচ্ছে না। শুধু মহিলা কলেজ থেকে সদর হাসপাতাল বরাবর রাস্তাতে কয়েকটা পায়ে চালিত রিক্সা দেখা যাচ্ছে। আকাশটাও কেমন গুমোট হয়ে গেছে। তবে মেঘের দলা এত তাড়াতাড়ি যে এই মমফলে ঝাঁপিয়ে পড়বে না তা নিশ্চিত। যারে ফোনে ওয়েদার ট্র্যাক করে তাই বলছে। সে একটা বেঞ্চিতে বসে আছে চুপচাপ, নির্বিকার চিত্রে। তার ডান পাশে বসে দোলা, মাঝখানে 1 হাত দূরত্ব, সেখানে রাখা দোলার ব্যাগ আর বই। জারিফের বাম পাশে একটা শপিং ব্যাগ। দোলা নীরবতা ভেঙে বলে ওঠে, তুমি রেস্তোরাঁয় খেয়ে নিলেই পারতে। আসলে খিদে নেই, ব্রেকফাস্ট করেছি 12:30টার সময়, তাই ভাবলাম যখন খিদে পাবে তখন বাড়িতে যাব। খাওয়া দাওয়া নিয়ে বড্ড অনিয়ম করে তুই। হ্যাঁ, অনিয়ম করি আমি। আর গ্যাস্ট্রিকের ওষুধ মাসভর তুই খাস। দোলা মুখ শুকনো করে বসে আছে। জারিফ তার বাম পাশ থেকে একটা প্যাকেট উঠিয়ে দোলার ব্যাগের উপর রাখে। দোলা বলে, এটা কি? ঔষধ? আবার? আমার প্রেসক্রিপশন কই পেলে তুমি? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখানে 1 মাসের ওষুধ আছে, শেষ হলে আমাকে বলবি। দোলা চুপ করে থাকে। মানুষটাকে নিষেধ করেও লাভ কি নেই, সে এসব করবেই। সে নিচু স্বরে বলে, তুমি প্লিজ এই তুই তোকারি করাটা বন্ধ করবে? জারিফ হেসে বলে, কি সমস্যা? তোর মান কমবে? তুই বললে বেশি ভালো লাগে। দোলা মাথা ঘুরিয়ে নেয়। জারিফ খানিক বাদে বলে, বিয়ের কথা তুলছে বাড়ি থেকে তোমার? দোলা তাকায় না জারিফের দিকে, শুধু মুখে বলে, হুম। জারিফ পুনরায় চুপ হয়ে যায়। কেউ আর কোনো কথা বলছে না। বেলা গড়িয়ে পড়ছে। সার্কিট হাউসের মাঝে 2-1 লোকের টিকি দেখা যাচ্ছে। একটা ফুচকার ভ্যান চলে এসেছে। জারিফ সেদিকে তাকিয়ে বলে ওঠে, আর 6 মাস সময় দিতে পারবি না? তারপর কি হবে? শিরদাঁড়ায় জোর আসবে, কারো দায়িত্ব নেওয়ার মতো জোর। এখন কিভাবে নিচ্ছ তবে? এগুলো খুচরো দায়িত্ব, বেকাররা এসব নিতে পারে। কথা সাজাতে হবে না। মামি আমাকে মানবে না তা আমি জানি। জানা সত্ত্বেও আগুনে ঝাঁপ দিয়েছি পূর্ব বলে। তবে তুমি যদি ভেবে থাকো মামিকে মানাতে না পারলে চাকরিটা পেয়ে আমাকে নিয়ে আলাদা থাকবে, এমন পরিকল্পনা করলে যেন নাও। অমন বিয়েতে আমার সম্মতি নেই। তাহলে তো কী চাস? সরাসরি দোলার মুখের পানে চেয়ে প্রশ্ন করে জারিফ। তোমার চেয়ে বেশি কেউ জানে না জারিফ আমি কি চাই। চাকরিটা পেয়ে মাকে মানিয়ে নিব। ঠিক আছে তবে, বললাম তো, অপেক্ষায় আছি। দুজনে নীরবতা পালন করতে থাকে। অদ্ভুত একজোড়া প্রেমীর অদ্ভুত নীরব
প্রেম বিনিময়। না কেউ মুখে বলল দুটো প্রেমময় কথা, না আঙ্গুলে আঙ্গুলে ছুঁড়ো তাদের। যেভাবে চুপি চুপি নীরবে সবটা শুরু হয়েছিল বছর চারেক আগে, সেভাবেই দুজন বসে আছে নীরবে। দোলার ব্যাগের পাশ থেকে শরৎচন্দ্রের দেবদাস উপন্যাস তুলে জারিফ দোলার দিকে তাকিয়েছে। এটা সাথে নিয়ে ঘুরিস কেন? এসা চেয়েছে নাতপট্টি ওর বাড়িতে নিয়ে যাওয়ার সময়। কিছুক্ষণ বইটা উল্টে পাল্টে জারিফ স্মিত হাসে বলে, দেবদাস, তোর আর মায়ের ইগোর চক্করে কোন দিন না জানি আমার অবস্থা এমন হয়। দোলা না চমকালো না ঘাবড়ালো, সে শুধু এক পলক জারিফের দিকে তাকিয়ে চোখ ফিরে নেয়। জারিফ বলে, আচ্ছা একটু মজা করছি, রেগে যাস না। এই দৃশ্য কল্পনা ধর, তুই পারো আমি তোর দেবদা, পারিবারিক দ্বন্দ্বে তোর অমন অন্য আরেকজনের সাথে বিয়ে হলো, আমি ওভাবে মাতাল হয়ে তোর দুয়ারে গিয়ে চেয়ে পড়ে আছি, তুই শাড়ির আঁচল উড়িয়ে দৌড়ে দৌড়ে এলি কাঁদতে কাঁদতে, ব্যাকগ্রাউন্ডে একটা বিষাদের সুর বাজছে, থাকবে তুই আমার কাছে পৌঁছানোর আগে। দোলা শান্ত চোখে তাকিয়ে আছে জারিফের দিকে, তবুও জারিফ দমে যায়। কথা থামিয়ে বোকা বোকা হেসে বলে, সরি। দোলার নাকের পেশি প্রসারিত সংকুচিত হচ্ছে। জারিফ উচ্চ শব্দে হেসে উঠতে চেয়েও ওঠে না, নিয়ন্ত্রণ করে নিজেকে বললাম সরি। এত অনিশ্চয়তার ডর লাগতেছে কেন? হাঁটু কাঁপছে। মরলে কেন? আমার মাঝেই মরতে হবে। মরতে এসেছিলে কেন? তুই তো তোর কপালটা স্টাম্প মেরে লিখে রেখেছিস, এখন মারা যাবে না। সংযত হওয়াই উচিত ছিল। সামান্য মজা করেছি দুলি, তুই টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছিস? আচ্ছা সরি, প্লিজ বাদ দে। বাদ দে। একজন দুজন করে লোকজন আসতে শুরু করলো সার্কিট হাউসে। কেউ বা বাচ্চা নিয়ে এসেছে, কেউ তাদের পোষ্য, কেউ কাঁধে ব্যাগ চাপিয়ে সম্ভবত কোচিং সেন্টার থেকে বন্ধুদের সাথে হাওয়া খেতে। জারিফ আশেপাশে তাকিয়ে দেখে উঠে দাঁড়ায় দোলাও। বেলা গড়িয়ে গেছে, বিকেল 5টার আগে হোস্টেলে ফিরতে হবে। মাঠের একপাশে এক ফুলওয়ালি কিছু গোলাপ বিক্রি করছিল। দোলা সেদিকে দেখায়। জারিফ কখনো তাকে একটা গোলাপ তো দূরে থাক, কখনো একটা পাপড়ি দেয়নি। নিজের অপদার্থ প্রেমিকের কথা ভেবে সে মুচকে হাসে। জারিফ তার দৃষ্টিগোচর হয় না। সে খুব স্বাভাবিকভাবে বেঞ্চের উপর থেকে অবশিষ্ট প্যাকেটটা উঠিয়ে দোলার হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে প্যাকেটটা ব্যাগে ঢুকিয়ে দেয়। তাজের কাচ্চি, সন্ধে নাগাদ গরম গরম খেয়ে নিস। দোলা অন্যদিকে ঘুরে ঠোঁট টিপে হাসে। স্বস্তি মাখা একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আওড়ায়, অপদার্থ প্রেমিক। 4টা দিন হলো বিষয়টি মারাত্মক রূপ ধারণ করছে। কোনো এক বস্তু দোলার নারীর ভেতরে পাক খেতে খেতে উপড়ে পড়ছে। ব্যথাটা সমস্ত বক্ষপটে ছড়িয়ে পড়ছে। গ্যাস্ট্রিকের জন্য দোলা নিয়মিত ওষুধ সেবন করেন। এই সমস্যাটা নতুন। হাতে কিছু টাকা চলে আসলে ডাক্তারের কাছে যাবে বলে ঠিক করেছিলেন দোলা। কিন্তু সমস্যা হচ্ছে ওই স্টুডেন্টের টাকাটা এখন অবধি সে পায়নি। কখনো দেরি না করে ওনারা মাস হতে না হতে দিয়ে দেয়। মাঝে মাঝে বোনাসও পায় দোলা। এবার এই প্রথম হলো। দোলা মুখ ফুটে কখনো চায় না, এবার পারলেও না। তার চক্ষু লজ্জা লাগছে। সবসময় আগে ভাগে তার বেতন এবং মাঝে মাঝে বোনাস দেয়। তাদের কাছে চাওয়াটা খারাপ দেখায়। হয়তো এই মাসে একটু অসুবিধা হয়েছিল। এদের মতো উচ্চবিদ্যালয়ের অর্থ সমস্যা হয় না, দোলা জানে। হয়তো ভুলে গেছে, মনে পড়লে দিয়ে দিবে। ম্যাম, আমার ছুটি। 7 বছরই বয়সী ইউরার কথায় দোলার ঘোর কাটে। তাকিয়ে তার দিকে হেসে বলে, জি না, শুধু পড়ায় ফাঁকি দেওয়া, তাই না? চুপচাপ যা লিখতে দিয়েছি লিখে দাও। ফোনটা বিপ বিপ আওয়াজ করে ওঠে। হাতে নিয়ে দেখতে পায় জন্মদাতা নামে সেভ করা নাম্বার থেকে ফোন এসেছে। দোলা তপ্ত শ্বাস ফেলে রিসিভ করতে ওপাশ থেকে দবির রহমান রাশভারী গলা বলে, বাড়ি এসছো শিগগির? না, কেন? পুকুর থেকে মাছ তুলছি, চিংড়িগুলো ফ্রিজে রাখছি, তোমরা খেয়ে ফেলো, আমার চিংড়িতে অ্যালার্জি। কবে থেকে? দোলার ইচ্ছে করলো চেঁচিয়ে বলতে, জন্ম থেকেই অ্যালার্জি, শুধু চিংড়িতে না, আমার জীবনে অ্যালার্জি, আমার বাবাতে অ্যালার্জি, আমার মাতে অ্যালার্জি, আমার সৎ মাতে অ্যালার্জি। শুধু বলল কিছুদিন হলো। ওপাশ থেকে দবির কোনো শব্দ করলো না, শুধু নিঃশ্বাসের শব্দ পেল দোলা। এরপর বলল, টাকা পাঠাতে হবে না? বোনকে জুতো কিনে দিও ওই টাকায়, আমার চলছে বেশ। ফোন রেখে দোলা ভেজা চোখ মুছে নেয় ওড়নার কোনায়। ইউরার ম্যামকে দেখে আবার লেখায় মনোনিবেশ করে। এক বাটি কাস্টার্ড হাতে ঘরে ঢুকে ইউরার মা ফারিন। দোলা নিজেকে সামনে নিয়ে মেখে হাসে। ফেরিন ঠোঁট জুড়ে আন্তরিক হাসি। দোলার হাতে কাস্টার্ড পেয়ালা
তুলে দিয়ে বলে, খাও, শুরুটা তুমিই করো। দোলা পরে যাবে খাবে বলে রেখে দিতে চায় পাশে। ফারিন বাধা দিয়ে চোখ পাকি বলে, বলছি খাও। দোলা বাধ্যমের মতো খেতে থাকে। ফারিন মুগ্ধ চোখে দেখতে থাকে দোলাকে খুঁটিয়ে খুঁটিয়ে। মেয়েটা ভারী মিষ্টি, আকর্ষণীয় মুখশ্রী, গায়ের রঙটাও নজর কাড়া। কেউ একবার তাকালে দুবার মুগ্ধ হয়ে তাকাতে ভুলবে না। খাওয়া শেষ করে দোলা ইউরার পড়া বুঝিয়ে দিয়ে উঠে দাঁড়াতে ফারিন তার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলেন, নাও। দোলা এভাবে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে ভীষণ খুশি হলো। শুকনো হাসি এসে ধন্যবাদ জানায় ফারিনকে। ফারিন মনমরা হয়ে বলে, এ মাসে যে কি হলো দোলা, 2 ননদের বিয়ে, দেবর এখানে ফেরা, সব কিছু মিলিয়ে এত অন্যমনস্ক ছিলাম যে তোমার বেতনের কথা ভুলেই গেছিলাম। আর তোমাকে বলি 7 দিন হয়ে গেল, একটু মনে করিয়ে দেবে না? গতকাল রাতে ইউরার বাবা মনে করালো। যাই হোক, খামটা খোলো। দোলা অবাক হলো, বাধ্যমের মতো খামটা খুলে। খাম খুলে দেখে তার বেতনের 4,000 টাকার সাথে আরও 2,000 টাকা বাড়তি। দোলা চোখে মুখে বিস্ময়। ফারিন হেসে বলে, তোমাকে ইউরোর বাবা দিল খুশি হয়ে। দোলা খুব স্বাভাবিক থাকে, তার এভাবে জারিফ ব্যতীত অন্য কারোর সঙ্গে বাড়তি নেওয়ার অভ্যাস নেই। তবে এখানে ফারিন আর তার স্বামী তৌকির যথেষ্ট আন্তরিক দোলার প্রতি। এর আগেও এমন হয়েছে। দোলা ফেরাতে পারে না এইটুকু আন্তরতা। ফারিন গিয়ে ইউরার কম্পিউটার টেবিলের উপরে রাখা একটা শপিং ব্যাগ এনে দোলার হাতে দেয়। দোলা দ্বিতীয় দফা বিস্মিত হয়ে বলে, এটা কি ভাবি? তারানা আর তানিয়ার বিয়ের জন্য এনেছিলাম ঢাকা থেকে। তোমার জন্য নিয়েছিলাম 4 পিস। তুমি তো বিয়েতে এলে না, তাই দেওয়া হলো না। এটা নাও, তোমার ভাইয়া নিজে পছন্দ করেছে তোমার জন্য রঙটা। দোলা বেশ কিছুক্ষণ দোনমনো করে ফারিনের কাছে হার মানেই নিতে হয় উপহারটাকে। ফারিনের স্বামী শেখ তৌকির আহমদ বরগুনা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান। আল্লাহ দিয়েছেন তাই বিত্তবৈভবের কোনো অভাব নেই তার। তার বাবা তফিকুল আহমেদ জ্যেষ্ঠ সন্তান। সে সামাজিক গণমাধ্যমে একটা গ্রুপে দোলা বছরখানেক আগে টিউশনি খোঁজ পেতে একটা পোস্ট করেছিল। সেখান থেকে ফারিনের সাথে দোলার পরিচয়। ইউরাকে পড়ানোর জন্য ফারিন আর তৌকির ঠিক করে দোলাকে। তারপর থেকে দোলা নিয়মিত যাতায়াত এই শেখ বাড়িতে। বাড়িটা বেশ পুরনো। 1991 সালের দিকে বাড়িটা তুলেছিল শেখ তৌফিকুল আহমেদ। তখনকার দিনে 2টো ইটের ভাটার মালিক ছিলেন তিনি। 2023-এর ধন সম্পদ বেড়েছে 10 গুণ। মম ফলে বড় লোকদের অস্থিমজ্জা অহংকার মিশে থাকে। এবারের কারোর মধ্যে এসব কিছু দেখেনি দোলা। পরিবারটা বেশ হাসি খুশি মনে হয়। ফারিনের থেকে বিদায় নিয়ে দোলা ইউরার পড়ার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে বসার ঘর পর্যন্ত আসে। ফারিনের পিছু পিছু। এটা ফারিনের অভ্যাস। রোজ দোলাকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দেয়। হঠাৎ করে ঘেউ ঘেউ আওয়াজে দোলা চমকে হয়। বরাবর কুকুরের ভীতি তার। এ বাড়িতে নতুন একটা আপদ উদয় হয়েছে, বোজো নামের। কুকুরটার জাত কি দোলা জানে না। বিদেশি নাকি অতি ভয়ঙ্কর দেখতে। বাড়ির আঙ্গিনায় আউট হইতে থাকে। এতদিন ছিল না এই আপদটা। মাসখানেক হয়েছে জবের থেকে ইউরের ছোট চাচু ঢাকা থেকে এসেছে। বোঝো ইউরার ওই ছোটো চাচুর পোষ্য। যেই লোকটাকে দোলার কাছে বোঝোর মতোই স্রেফ একটা অস্বস্তি থেকে পালাতে দোলা ওড়না তুলে গা মাথা ঢেকে নেয় পুরোপুরি। বাড়ির সদর দরজা পর্যন্ত নিজেকে আড়াল করে নিয়ে এগোতে পারল না দোলা। বোঝো ছুটে আসলো তার দিকে। এমনটা রোজই হয়। দোলা আঁতকে উঠে ফারিনকে আষ্টে পিষ্টে ধরে। বোঝো ঠিক দোলার নয়, দোলার পিছনে কয়েক গুজ দূরে তার মালিকের কাছে ছুটে যায়। শেখ তৌসিফ আহমেদ এই বাড়ির সর্বকনিষ্ঠ পুত্র। গম্ভীর কণ্ঠে বোঝোকে বাড়ির বাইরে চলে যাওয়ার নির্দেশ দিতে বোঝো বাধ্যতা দেখে ছুটে বেরিয়ে যায়। দোলা স্বস্তির নিঃশ্বাস নিল। অতঃপত্তকাল যেতেই তার চেহারা কানায় কানায় ছুঁয়ে যায় অস্বস্তি। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে ফারিনের পিছনে। তৌসিফ দোলার পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে চোখ সরিয়ে নেয়। গম্ভীর স্বরে ফারিনকে বলে, ভাবি, আমার গ্রে জ্যাকেটটা কোথায়? ওয়ার্ড্রপে রেখেছি, পেয়ে যাবে, তুমি দিয়ে দাও না। দোলা আর দাঁড়ালো না। বোঝো যখন চলে গিয়েছে সেও দেরি না করে ফারিনকে আস্তে করে আসি বলে বেরিয়ে যায়। তার পায়ের গতি দেখে বোঝা যাচ্ছে এখান থেকে পালিয়ে যাওয়ার তার বড্ড তাড়া। শেখ বাড়ি থেকে দোলার প্রস্থান ঘটলে ফারিন নিজের দেবরের দিকে তাকিয়ে দেখতে পায় তাও সে ফিসেল হাসলো। হঠাৎ করে সে হাসি মিলিয়ে গেল। কণ্ঠস্বর গম্ভীর রেখে ভাবিকে প্রশ্ন করলো, উপহারটা নিল? হ্যাঁ নিল। তৌসিফ চুপ। ফারিন বলে ওঠে, ধৈর্য ধরো, আমার শ্বশুর তামিলনাড়ু থেকে চিকিৎসা নিয়ে ফিরলে প্রস্তাব পাঠাবো। যেভাবে ড্যাব করে তাকিয়ে থাকো, মেয়েটা কেমন ঘাবড়ে যায়। কোনোদিন না জানি বলে ওঠে, ইউরোকে আর পড়াবো না আর। আমি কখন ড্যাব করে তাকিয়েছি? যেটুকু তাকাই তোমাকে দেখলেই হাসি খুশি মেয়েটা এক কেমন গুটিয়ে যায়। মেয়েরা পুরুষের দৃষ্টি খুব ভালো করে বোঝে। তৌসিফ না,
কথা বাড়ায় না, না ভাবিকে এই ব্যাপারে আর এক শব্দ বলার আশকারা দেয়। ডান হাতের ট্রাউজারটা প্যাকেটে ঢুকিয়ে বলিষ্ঠ শরীর হেলিয়ে দুলিয়ে সদর দরজার দিকে যেতে যেতে বলছে সে, ব্যাকইয়ার্ডে যাচ্ছি, মিতুকে গ্রিন টি পাঠিয়ে দাও, আর প্লিজ চাপা। পরীক্ষার 1.5 মাসও সম্ভবত বাকি নেই, অথচ দোলার কাছে এই সেমিস্টারে সব বই নতুন, একেবারে চকচকে, হাতে নিয়ে একটাবারও দেখেনি। সিজিপিএ ডাউন হলেও ফুপু ফুপারা ঢোল বাজাতে বাজাতে চলে আসবে তাদের বাড়িতে নতুন সম্বন্ধ নিয়ে। পাত্র ইতালি প্রবাসী অথবা সদর বড় কসমেটিকের দোকান আছে, তাদের সাথে তাল মিলিয়ে নৃত্য করবে মাকসুদা। দবির রহমানের আদরের ছোট বউ দোলাকে শুনিয়ে শুনিয়ে বলবে লেখাপড়া করে কতদূর যেতে পারবে, পাতিলের কালি কপালে না লাগিয়ে পারবে, বাপের অবাধ্য হলে সেই মেয়ে কোনোদিনও সুখ আসে না কপালে। দোলার বাবা মিনমিন করে বলবে দিয়া সৎবোনের জন্য বাড়িতে প্রস্তাব আসছে, দিয়ার মা চাচ্ছে বিয়েটা দিতে, তুমি বিয়েতে অমত করো না, ছেলে ভালো, বিয়েটা করে নাও, আমার বয়স বাড়ছে, তোমাদের একটা গতি করে যেতে চাই। আরও অনেক অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করা হবে দোলাকে। একদিকে বাড়ির থেকে ঘ্যান ঘ্যানে প্যানপ্যানি, অন্যদিকে জারিবের মায়ের দোলার প্রতি বিতৃষ্ণা, সব কিছুর মধ্যে পড়ে চিরে চ্যাপ্টা হতে হচ্ছে দোলাকে। আচ্ছা, দোলা যদি জারিফের সাথে পালিয়ে যায় তাহলে কেমন হবে? লোকের স্বচ্ছ পানিতে নিজের দোদুল মন প্রতিবিম্বর দিকে তাকিয়ে মনে মনে প্রশ্নটা করে সে, তাহলে কেমন হবে? পরমুহূর্তে তার হাসি পায়। আচ্ছা, সে না হয় পালালো, কিংবা জারিফ তাকে নিয়ে আলাদা হলো, তারা দুজনে সুখী হলো, আর ওই মানুষটা যে জারিফকে 10 মাস পেটে ধরেছে, সে তাকে কাঁদিয়ে দোলা আর জারিফ পাবে সুখ। তাকে খুশি করতে হলো, সে দোলাকে কাঁদতে হবে। মোদ্দা কথা, একজনকে কাঁদতে হবে, সেই একজন কে হবে? দোলার সাহস হয় না সেই একজন হতে। বড্ড মায়ায় পড়ে গেছে ওই অপদত্ত বেকার নড়ে বড়ে শিরদাঁড়ার ভীতু ভীতু মানুষটার। তার কিনে দেওয়া ওষুধপত্র, তার কিনে দেওয়া কাচ্চি, তার দুলি ডাক্তার, সব কিছুই মায়ায় পড়ে গেছে দোলা। একটা দীর্ঘশ্বাস ছেলে পুনরায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মনে মনে আওড়ায়, কেন লাই দিলি, এড়িয়ে গেলি না কেন? বুঝ হওয়ার পর থেকে জড়ো হওয়ার অনুভূতি কেন বেহায়ার মতো সামনে আনলি? ওরটা কেন বুঝলি না? মন বাগানের গোলাপি ফুটালে এখন কি হবে দোলা? যতটা সাধারণ বলে তুই ভেবেছিলি সমস্যাটা, এখন কেমন ঠেকেছে? দোলা পুনরায় ফোঁস করে শব্দ করে নিঃশ্বাস নেয়, ক্লান্ত ভঙ্গিতে। বরগুনা নাথপট্টি লোকপাট হয়ে হেঁটে যাচ্ছে ফার্মেসি পট্টি। স্যানিটারি প্যাড ফুরিয়ে গেছে, নিতে হবে। হাতের মুঠিতে তার বেতনের টাকা, সাথে বোনাস। হাঁটতে হাঁটতে সে গার্মেন্টস পট্টিতে এসে থেমে যায়। একবার হাতের টাকাগুলোর দিকে তাকিয়ে আশেপাশে তাকায়। বাড়তি 2000 টাকা দিয়ে তার খুব ইচ্ছে হলো জারিফের জন্য একটা শার্ট দিতে। সব সময় দোলাকে দেয়, দোলা খুব কম দেয়, বলতে গেলে দেয়ই না। জারিফ শুধু শুধু অযোগ্য প্রেমিক বলে দোলা। সে নিজেই কি না কখনো উপহার দিছে, না দিয়েছে একটা শুকনো চুমু, যা সব প্রেমিকরাই কালে ভদ্রে দিয়ে থাকে প্রেমিককে। ভাবতে ভাবতে হেসে ফেলে সে। একটা পরিচিত দোকানে ঢুকতে দোকানদার মিডিয়াম সাইজের কটনের শার্ট দেখাতে বলে দোলা বেশ সময় নিয়ে একটা পছন্দ করে ফেলে। গাঢ় নীল রঙের শার্টটা। জারিফ এক কথায় সুদর্শন, সুদেহী একজন পুরুষ, না যুবক নয়, পুরুষ। 26 পেরিয়ে 27 পড়তে চলছে তার বয়স, সে তো পুরুষ। দোলা কল্পনা করে দেখলো তাকে ভীষণ মানিয়েছে শার্টটাতে। তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে জারিফের গায়ে এই শার্টটা কল্পনাকে। দোলা আপু, বাচ্চা বাচ্চা পুরুষালী কণ্ঠস্বর শুনে দোলা চকিতে ঘুরে তাকায়। জাহিন তার পিছনে দাঁড়িয়েছিল। জারিফের ছোট ভাই অবিকল জারিফের মতোই দেখতে, তবে তার এখনও গোপ ওঠে নেই, উঠবো করছে। সে ছাত্র, এবার ক্লাস 7-এ পড়ছে বরগুনা জেলা স্কুলে। দোলা খুশি হয়ে এগিয়ে যায়, জাহিনকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত হয়ে বলে, কেমন আছিস? আমি ভালো, তুমি? আমিও ভীষণ ভালো আছি। এখানে কি? সেই তখন থেকে সাইকেলে বেল বাজিয়ে তোমাকেই ডেকে যাচ্ছিলাম, তোমার কারাই গেল না? দোলা হাসে। জাহিদের গালে হাত বুলিয়ে বলে, কানে একটু কম শুনছি ইদানিং। তাই নাকি? তবে তো পর জুটবে না, তোকে বিয়ে করবো, তুই আছিস তো? জাহিন হাসে। দোলা দোকানদারকে পছন্দ করা শার্টটা প্যাক করে দিতে বলে জাহিনের দিকে তাকায়, বলে, চল তোকে আইসক্রিম খাওয়াই। দোলার বাবা দবির রহমান অতীতে জীবনে একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। পরবর্তীতে ব্যবসায় লস খেয়ে গৃহস্থী হয়েছেন। যা জমি জমা আছে সব বর্গা চাষিদের দিয়ে বছরটা ভালোই ভালোই কেটে যায়। খুব শান্ত প্রকৃতির লোক, তার কোনো শত্রু নেই। এতটা নিরীহ সে। হাঁটার সময় যদি কোনো ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খায় তাহলে দাঁড়িয়ে সেই ল্যাম্পপোস্টের কাছে মাপ চাইবে। এই ধরনের মানুষের কোনো শত্রুতা থাকতে পারে না। এবং যার ঘরে এত সুন্দর 3টে কন্যা রয়েছে তার এলাকায় একটু অন্যরকম মান, বিশেষ করে এলাকার ছোকরা সম্প্রদায়। বাইরে সে যে কারণেই মান পাক,
ঘরে তার মান নেই বলতেই গেলে, মানে নিজের স্ত্রীর কাছে। প্রথম জীবনে দোলার মা মিলাও মান দেয়নি, বর্তমান স্ত্রীও সেরকম। মাকসুদা 1 কাপ আদা চা এনে দবির রহমানের সামনে রেখে বলল, কথা ছিল, বলো। একটা ভালো সম্বন্ধ এসেছে দোলার জন্য। নতুন কি? আসতেই পারে। মেয়ে রাজি না বলল। দিয়ার বিয়ে দেবে না? দেব। মাকসুদা বসে দবিরের দিকে তাকিয়ে রাগি নিয়ে বলল, তো দোলার বিয়েটা না হলে ওর বিয়েটা কিভাবে দেই? দবির মাথা তুলে স্ত্রীর দিকে তাকায়। মাকসুদা বলতে থাকে, আসিফ অনুমতি পেয়েছে বিয়ের। মঞ্জুয়া পাও আর দেরি করতে চাচ্ছে না। আমাকে বলে দিচ্ছে সামনের মাসে আসিফ ছুটিতে এলে কাবিন করে রাখবে দিয়া আর আসিফের। এদিকে তোমার বড় মেয়ে বিয়ে করবে না বলে পণ করেছে। আচ্ছা, এখন ওর আগে দিয়ার বিয়ে দিলে সেটা তোমার ভালো লাগবে? লোকে 5 কথা না শুনিয়ে ছেড়ে দিবে? দবির শুধু চেয়ে থাকে স্ত্রীর দিকে। মাকসুদা বলতে থাকে, এমনিতে সারা বছর শহরে হোস্টেলে পড়ে থাকে, চরিত্রের দাগ লাগা নিয়ে এখনই কানাঘুষো শুরু হয়েছে। বড় পুকুর পাড়ে গেলেই শুনতে পাবেন সৎমা হতে পারি আমি, তবে অতটা খারাপ না যে এসব শুনলে আমার খুব ভালো লাগে। মেয়েকে বোঝাও বিয়ে করে নেব। দবির রহমান খুব মনোযোগ দিয়ে শুনলেন মাকসুদার কথা। মনে হলো তিনি আমলে নিলেন না। জিজ্ঞাসা করলেন, সম্বন্ধ এসেছে বললে, ছেলে কি করে? মাকসুদার ঠোঁটে বিজয় হাসে। সে স্বামীর দিকে কিছুটা এগিয়ে যায় পাত্রের নাম ঠিকানা বলার জন্য। অপরদিকে 10,000 টাকার স্টেপ কমপ্লিট। শরীর থেকে লেপ্টে থাকা ঘামার্ত টি শার্টটা খুলে কাউচের উপর রেখে কিছুক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেয়। ফোনে রিংটন তার মনোযোগ বাধাপ্রাপ্ত হতে সে ভুরু কুচকে ফেলে হাতে তুলে নেয় ফোনটা। জরুরি ফোন কল। 2 মিনিট হু হা করে কিছু বলে রেখে আনলক করে হুট করে ফটো গ্যালারিতে ঢুকে। এখানে দোলার একটা ছবি আছে। ছবিটা কান্ডিড। ছবিতে দোলার আতঙ্কিত লালাভ মুখরিত, কপালের কাছে কিছু অগোছালো চুল। তাওশিফের ছোট বোন তারানা পান চিনি দিলে দোলা ইউরাকে পড়াতে এসেছিল। তৌসিফ তখন তারানায় ছবি তুলেছিল। আচমকা অজান্তে মাঝখানে চলে এসেছে গোলাপি রঙের সুতির সালোয়ার কামিজ পরিহিতা, মাথায় ওড়না টেনে দেওয়া ছিমছাম গড়নের মেয়েটা। তৌসিফের ক্যামেরার সামনে কারো অযাচিত আগমনে ভুরু কুচকেও করল। মেয়েটার মুখদর্শন ভাবতে তার কপালে ভাঁজ ধীরে ধীরে মিলিয়ে যায়। ক্ষণকালের জন্য দুজনে চোখাচোখি হয়। মেয়েটা ঘাবড়ে যাওয়ার শুকনো মুখ নিয়ে এক ছুটে ইউরার ঘরে ঢুকে যায়। বেচারি জানতে পারে না সে পালাতে পারলেও তার এই ঘাবড়ানো রূপসী বদন পালাতে পারেনি। বন্দি হয়েছে ক্যামেরায়, বন্দি হয়েছে শেখ বাড়ির জেদি ছোট পুত্রের চিত্তে। তাওসিফ ছবিটা জুম করে দেখতে দেখতে পানির বোতল থেকে পানি খেয়ে নেয়। শরীরে ফোঁটা ফোঁটা ঘাম ঝরছে। ফোনটা রেখে তাওয়ালি উঠিয়ে ওয়াশরুমে যায়। দীর্ঘ সময় নিয়ে শাওয়ার নেয়। এখন সময় বিকেল 4:30। দোলা ইউরাকে পড়াতে এসেছে 2:30টায়। এখন সম্ভবত বের হবে। ধূসর রঙের ট্রাউজার আর কালো রঙের টি শার্টটা নিজের সুঠাম তনু গলিয়ে নিয়ে ট্রাউজারের দুপকেটে হাত গুজে রুম থেকে বেরিয়ে দরজার কাছে পড়ে। ইউরার ঘরের দিকে তাকায়, তারপর নিচে নামে। মিনিট খানেক পর দোলা আর ফারিনের কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তৌসিফ বসার ঘরে বড় সোফাটাতে বসেছিল। সেন্টার টেবিলটা মুখোমুখি টেনে তার উপর গম্ভীর ল্যাপটপ রেখেছে। গম্ভীর মুখে তাকিয়ে কিছু একটা দেখছে ল্যাপটপে। দোলা নামতে তৌসিফ দেখে আড়ষ্ট হয়ে যায়, কিন্তু পরপর সে স্বস্তি পায় এটা দেখে যে তৌসিফ নামের অদ্ভুত চাহনির লোকটার মনোযোগ ল্যাপটপে, তার দিকে নয়। ফারিন পিছু পিছু সে তৌসিফের সামনে এসে দ্রুত পায়ে হেঁটে যায়। তাড়াহুড়ো সংকোচ সে দেখেনি। তৌসিফ দোলার দিকে না তাকালেও একজোড়া রঙিন পাথরের পায়ে অলঙ্কিত দোলার ধবধবে ফর্সা সুগঠিত পদযুগলের দিকে এক পলক তাকিয়ে চোখের তৃষ্ণায় মিটিয়ে নিতে কসুর করেনি। ওই আশ্চর্য মোহিত করা সুডল চরণদ্বয়ের দৃষ্টি সীমার বাইরে যেতে তৌসিফ ফিচেল হাসে। পরপর সে হাসি মিলিয়ে যায়। সে কাজে মন দেয়। রাত বাজছে। দোলা বুঝতে পারছে তার ঘুমানো উচিত। তার মধ্যে বিছানা যাওয়ার কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এক প্রকার জোর করে চেয়ার ঠেসে বসে আছে। হাতে তার ফিনান্সের বইটা। গোটা 5 মাস ফাঁকি দিয়ে দোলা 1 মাস সময়ে 1 ফোড়ন, অসময়ে 10 ফোড়ন। কথাটা মর্মত্ব হাড়ে হাড়ে টের পাচ্ছে, কিন্তু এখন বুঝি লাভ কি? কোনো মতেই ফেল ঠেকাতে পারলেই হলো। সামনের মনোনয়ন পরীক্ষা দিয়ে পুষিয়ে নেবে না হয়। টিউশনি করে নিজের খরচ মেটাতে গিয়ে দোলার ছাত্রী জীবন অধপতন গিয়ে পৌঁছেছে। দোলা বুঝতে পারে ফোনের রিংটোনে চোখ থেকে যেটুকু ঘুম ভাবছিল কেটে যায়। জোৎসাহে রিসিভ করে আয়েসি ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বলো, যারে বলে ঘুমাচ্ছিস না কেন? বাতি জ্বলে এত রাত অব্দি কী করছিস? দোলার সাথে সাথে লাফিয়ে ওঠে তার কামরার জানলার কাছে। ব্যস্ত হাতে জানলার পর্দা সারিয়ে উঁকি মারে পশ্চিমের ল্যাম্পপোস্টে। ফজিলাতুন্নেসা ছাত্রীনিবাসের পেছনে গলির রাস্তার পশ্চিম পাশের মোর্চে ধরা
ল্যাম্পপোস্টে টিমটিমের আলো নিচে দাঁড় করানো নীল রঙের বাইকটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফজিতুন্নেসা হোস্টেলের 3তলা 304 নম্বর কক্ষের জানলার দিকে তাকিয়ে থাকা জারিফকে দেখে চোখ জুড়িয়ে যায় দোলার। ভান করে আপত্তি করে তুলে বলে, রাত কত গভীর, যাচ্ছ না কেন, এলে কেন? এমনভাবে বললে যেন দোলা অতিষ্ঠ হয়ে গেছে জারিফকে দেখে। জারিফ দোলার অভিনয় ধরে ফেলে সে নীরব হেসে বলে, শার্টটা পরেছি, কেমন লাগছে? খারাপ না, আনসার ইন পজিটিভ, ঠিকঠাক। দুজনের দিকে তাকিয়েছে, কানে ফোন রেখে চেপে শুনছে কেবল নিঃশ্বাসের শব্দ। আলো আধারির আবছা দেখতে পাচ্ছে এক অন্যের মুখায়ব স্পষ্ট বোঝা যাচ্ছে না। একটু পর জারিম নীরবতা তাকিয়ে, কাল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে, যদি চাকরিটা এখনই হয়ে যায় তবে আর অপেক্ষা না করে মাকে, থামো, বলো না, এত পরিকল্পনার কথা ভাবতে ইচ্ছে করছে না, বর্তমানটাকে একটু উপভোগ করতে দাও, অনিশ্চয়তা দিনের কথা বর্তমান টেনে এনে যন্ত্রণা দ্বিগুণ করো না। জারিফ চুপ হয়ে যায়, দোলাও চুপ। কেটে যায় আরও কিছু সময়। গলির সরু রাস্তা থেকে শেষ দুটো রিক্সা চলে গেল ক্রিং ক্রিং বেল বাজিয়ে। উত্তর পাশের সোফা ফার্মেসি থেকে হঠাৎ তিনটে কুকুর ডেকে উঠতেই দোলা আর জারিফ দুজনে চমকে ওঠে। জারিফ এদিক ওদিক খুঁজে একটা ইটের টুকরো তুলে কুকুরগুলোকে তাড়িয়ে দেওয়া। দোলা বলে, ঘুমিয়ে পড়ো। ফোনটা কাটে। জানলার পর্দা টেনে জানলা লাগিয়ে দেয় দোলা। জারিফ তখনও সেখানে দাঁড়িয়ে। দোলা ঘরের বাতি নিভিয়ে দেওয়ার সাথে সাথে বাইক স্টার্ট দেয়। আওয়াজ তুলে ছুটে যায় নীল রঙের অ্যাপাচি আরটিআর। জাহিদা নাম জারিফের মা। ডিভানের বসে নবম শ্রেণীর অর্ধবার্ষিক বাংলা খাতা দেখছিলেন। চোখে তার সোনালি ফ্রেমের চশমা। জাহিন হাই তুলতে তুলতে মায়ের পাশে এসে বসে মায়ের গায়ে ঢলে পড়ে। জাহিদা খাতা থেকে চোখ সরিয়ে বলে, 1:30 বাজে প্রায়, ঘুমাচ্ছ না কেন? সকালে স্কুল মিস হয়ে যাবে। জাহিন জবাব না দিয়ে গুটি গুটি মেরে বসে থাকে। এতক্ষণে কম্পিউটারে গেমস খেলছিল, এখন বেশ খিদে পেয়েছে। মাকে বললে মা বলবে ভাত খাও, কিন্তু জাহিনের এখন চাউমিন খেতে ইচ্ছে করছে। মাকে বলার সাহস নেই। বাইরের আঙিনায় বাইক থামে। পরপর কলা পসিবল গেট খোলার আওয়াজ হয়। যারে বাইক উঠিয়ে গেট বন্ধ করে সদর দরজার সামনে এসে কলিং বেল চাপার আগে দরজা খুলে যায়। যারে লজ্জিত ভঙ্গিতে হেসে বলে, সরি মা, সিয়ামের মা ছাড়তেই চাইছিল না। বয়সটা 26, মায়ের বকুনি খাওয়ার বয়স না, তাই সেরকম চলবে। জারিফ ঘাড় কাত করে ঘাড়ের কাছে ট্রিম করা চুলগুলো হাত বুলিয়ে বসার করে পা রাখে। জাহিদা আনাম গিয়ে তার খাতা দেখতে বসে। জাহিন ভাইকে দেখে তড়াক করে লাফিয়ে উঠে বসে। কিছুক্ষণ ভাইয়ের দিকে তাকিয়ে থেকে বলে, নতুন শার্ট? জারিফ ইতস্তত বলে, আজ নিলাম। জাহিন কয়েক মুহূর্ত কিছু মনে করার চেষ্টা করল, বলে, আরে কি আশ্চর্য ভাইয়া, জানিস গতকাল গার্মেন্টস পট্টিতে দোলা আপুর সাথে দেখা হয়েছিল। সেও জিন্স প্যান্ট থেকে হুবহু এরকম একটা শার্ট নিয়েছিল, একেবারে সেম। জাহিদের ছাত্রের খাতায় প্রাপ্ত নাম্বার লিখেছিল। ছোট ছেলের কথায় হাত থেমে যায়। জারিফ এক প্রকার হোঁচট খেয়ে সরাসরি মায়ের দিকে তাকায়। দেখতে পায় মা তার মুখের দিকে তাকিয়েছে। জাহিন বকবক করেই যাচ্ছে গতকাল দোলাপুর সাথে দেখা হবার পর কী কী হয়েছিল। সে কথা জাহিদা আনাম তার বড় ছেলের কানে পৌঁছায়নি। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। একজনের দৃষ্টি ধরা পড়ার আতঙ্কে আরেকজন তাকিয়েছে অবাক চোখে, হতবাক হয়ে। জারিফ মায়ের দৃষ্টি থেকে দৃষ্টি সরিয়ে জাহিনের দিকে তাকায়। জাহিন বলতে থাকে, তারপর শার্টটা কিনে আপু বলল আমাকে আইসক্রিম খাওয়াবে। আমার সাইকেলে আপুকে নিয়ে অনেকক্ষণ ঘুরলাম। জারিফ নিচু করে বলে, তাই নাকি, বেশ। জাহিন বলে, তুমি কোথা থেকে নিলে শার্টটা? তুমি জেন্স পয়েন্ট থেকে নিয়েছো? জারিফ জাহিনের কথায় উত্তর না দিয়ে মায়ের দিকে আরেক পলক তাকিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। জাহিদা আনাম নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে সেই বন্ধ দরজার দিকে। অপর দিকে, ওই কে যায় ওইখান দিয়ে, কে যায়? বাচ্চা সুলভ রিনরিনে কণ্ঠস্বর দোলার পায়ের গতি থামিয়ে দেয়। সে শেখ বাড়ির দোতলার পূর্ব দিকের সবথেকে কোণের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। ঘরটা এবারে সবথেকে প্রবীণ ব্যক্তি তৌকির আহমেদ ও তৌসিফ আহমেদের দাদি গুলবাহার বেগমের। বয়স প্রায় 90-এর কাছাকাছি, চোখে খুব কম দেখে, ওয়াকার ছাড়া হাঁটাচলা করতে পারে না। মাঝে মাঝে 3-4 দিনের জন্য পুরোপুরি বিছানায় নেই। তবে এত অক্ষমতার পরে ওনার মুখটা খুব চলে। এই বাড়িতে বোজো আর বোজোর মনিবের পরে দোলার আরও একজনে অস্বস্তি আছে, এই গুলবাহার বেগম। বৃদ্ধ মানুষ অতিরিক্ত কথা বললে স্বাভাবিক, তবে এই বৃদ্ধা এক লাইন কথা বললে 10টা গালাগালি দেয়। সবসময় অশালীন কথা বলে অন্যদের সাথে। এটাই দোলার বিরক্তির কারণ। সেদিন দোলার সামনে এই বাড়ির মেয়ে তারা না যায় সপ্তাহখানেক আগে বিয়ের কথা হয়েছিল। সে কথায় কথায় ফারিনকে বলেছিল, আমি এখনও ছোটো ভাবির পাশ থেকে গুলবাহার বেগমের তার দন্তবিহীন কুচকে যাওয়া মুখ নেড়ে সাথে সাথে উত্তর দেয়,
কিয়ের ছোড়া? যে মাইয়া একবার ভাত তলে যায় সে মাইয়া আর ছোট থাকে না। কথাটা বলে পুনরায় দোলার গা কাটা দিয়ে উঠেছে। একে এই বাড়ির সবাই সহ্য কিভাবে করে কে জানে। তবে বৃদ্ধার স্মৃতিশক্তি খুব কম, কাউকে মনে রাখতে পারে না। দোলা বরাবর এই বৃদ্ধ মহিলাকে এড়িয়ে চলেন। তবে আজ ইউরার ওয়াশরুমে ব্যস্ত, তাই দোলা দোতলার গেস্ট রুমের ওয়াশরুমে ঢুকেছিল। গেস্ট রুমটা গুলবাহার বেগমের ঘরের ঠিক পাশে। দোলা থমথম মুখে গুলবাহারের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এখন সে দুটো কাজ করতে পারে, এখান থেকে পালিয়ে যাওয়া, নয় 2 মিনিট ওই অশ্লীল বৃদ্ধার বিষয়ক লেকচার শোনা। দোলা পালিয়ে যাওয়ার মনস্থির করলো। এক পা সামনে বাড়াতেই গুলবাহার আবারও চেঁচিয়ে ওঠে, ওই ছেড়ি তুই ক্যাডা? আয়, এমনি আয়, আয় কইছি, পানি খাওয়াই যা মরে। একটা গভীর নিঃশ্বাস ফেলে দোলা গুলবাহারের ঘরে ঢুকে। গুলবাহার বিছানায় হেলান দিয়ে বসেছিল। তার পরনে সুতি কাপড়ের মেক্সি ধরনের পোশাক। সে সরু চোখে দোলাকে দেখছে। দোলা এক গ্লাস পানি ঢালে। গুলবাহার বলে, তুই কার বউ? দোলা পানিটা গুলবাহারকে খাওয়াতে খাওয়াতে বলে, আমি ইউরার টিচার। তুই কিচার? হুরা কাডা? আপনি পানি খান দাদি। দোলা পানি খাইয়ে দিতে গুলবাহার বলে ওঠে, তোর গায়ে গোস নাই কেন? শেখ বাড়ির বউয়ের থাকপি থলথলা এই শরীর নিয়ে এই গোষ্ঠীর পোলাপানকে সামলানো যায়? তোরে ধরবে কেন? হ্যাঁ নেই। ছি! আওয়াজে চেঁচিয়ে ওঠে দোলা। দোলার আওয়াজ গুলবাহারে কেঁপে ওঠে। দোলা এক মুহূর্ত দেরি না করে হাতের গ্লাসটা টেবিলে বেশ শব্দ করে রেখে হন্তদন্ত নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে কারোর সাথে ধাক্কা খেয়ে 3 পা পিছিয়ে যায়। তৌসিফ দোলার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। দোলা ব্যস্ত হাতে ওড়না দিয়ে মাথা রাখে। তৌসিফ গুলবাহারের ঘরের দরজা থেকে সরে ভেতরে ঢোকে। দোলা পালিয়ে যাওয়ার মতো কিছু বেরিয়ে যায় ঘর থেকে। আর চোখে দোলাকে এক পলক দেখে তৌসিফ দাদির দিকে তাকায়। গুলবাহার তখন থেকে চেঁচিয়ে যাচ্ছে দোলার উপর, এই ছেড়ি তুই কাল লাগে চিল্লাই উঠলি? এই ছেড়ি এই মানুষের মতো দাঁড়া ক্যা? তৌসিফ শান্ত স্বরে দাদিকে বলে, চেঁচাচ্ছ কেন? তুই কেডা? তো কি না তসু? এই ছেড়ি কেডা? কার বউ? ও চিল্লাই উঠল কেন? কার বউ ও? তৌসিফ দাদির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত গম্ভীর স্বরে তৌসিফের অপর দিকে। টিফিন টাইমে স্কুলের টিচার্স রুমে চুপচাপ বসেছিল জাহিদা আনাম। মাথাটা বেশ ধরেছে। আজ সকালে ঘুম থেকে সময় মতো উঠতে পারেনি। সকালে রান্নাটা হয়নি ঠিক মতো। কোনো মতে ডালে চালে খিচুড়ি ফুটিয়েছেন, ওই দিয়ে আজ দুপুর পর্যন্ত চালিয়ে নিতে হবে। একটা কাজের লোক রাখলে ভালো হয়, তবে অসুবিধা হচ্ছে 28,000 টাকার বেতনের 6,000 টাকা কাজের লোককে দিতে যাবে। জারিফ এখনও বেকার। জাহিন বড় হয়েছে, সংসার খরচ বাড়ছে। জারিফ যদি খুব কমই নেই, জাহিদার থেকে জোর করে দিলে তবেই নেই। তবুও জাহিদা টাকা পয়সার খরচ বাড়াতে চাচ্ছে না কাজের লোককে। 2 ছেলের জন্য সেভিংস করতে চায়। তার কাঁধে অনেক দায়িত্ব। জারিফের বাবা তো একটা বাড়ি ছাড়া অর্থ কিছুই রেখে যেতে পারেনি। ছেলে দুটোকে বড় জাহিদা একাই করেছে। তবু মাঝে মাঝে জাহিদার ইচ্ছে করে একটু আরাম করতে এই বয়সে। তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে নিতে ইচ্ছে হয়। নবম দশম শ্রেণীর যে 3টি ব্যাচ পাড়ার বাড়িতে, সেগুলো বাদ দিতে ইচ্ছে হয়। শরীরে সায় দেয় না। যুবতী বয়সে শাশুড়ি ননদ স্বামীর মায়ের খেতে খেতে শরীরটা এখন অকেজো হয়ে গিয়েছে প্রায়। কখন হুশ করে প্রাণটা উড়ে যায় বলা যায় না। গত 3 দিন থেকে ব্লাড প্রেশার একটু হাই হয়ে গিয়েছিল। তার উপর গতকাল রাতের পর মনটা কোনো এক কারণে বিক্ষিপ্ত হয়ে আছে জাহিদার। মনটা কিছুতেই শান্ত হচ্ছে না, অস্থির লাগছে। মনে হচ্ছে একটা অঘটন ঘটে গেছে। জাহিদার এভাবে একা টিচার্স রুমে বসে থাকতে দেখে একজন সহশিক্ষিকা ভেতরে ঢুকে, কি জাহিদা আপু অসুস্থ নাকি? জাহিদা নড়ে চড়ে বসেন। রিহানা ম্যাডামের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, না আপা বসুন। রিহানা এসে জাহিদার দিকে তাকিয়ে বলে, অসুস্থ দেখাচ্ছে আপনাকে। আসলে বয়স হয়ে গিয়েছে তো আপা, শরীরটা আর আগের মতো সায় দেয় না পরিশ্রমে। কেন করে পরিশ্রম? দ্রুত ছেলে আপনার, বিয়ে করিয়ে ঘরে বউ নিয়ে আসুন, সেবা যত্ন করবে। জাহিদা হাসে। রিয়ানা ম্যাম বলতে থেকে, জারিফের চাকরির খবর কি হলো কিছু? ওই তো সব জায়গায় ইন্টারভিউর জন্য ডাক আসছে। বেশ ভালোই ভালো একটা চাকরি পেয়ে গেলে হয়, তারপর বিয়ে করিয়ে দেবেন ছেলেকে। দোয়া করবেন। আমার ছোট বোনের মেয়ে অরিনকে তো চিনেন, ওই স্কুলের ছাত্রী ছিল। এসএসসি 2018 ব্যাচ, এখন অ্যাকাউন্টিং নিয়ে 2য় বর্ষে পড়ছে। ওকে পছন্দ করে রেখেছে জারিফের জন্য। রিহানা এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় বলে, জারিফের অন্যত্র রিলেশন আছে নাকি? তা না জেনেই পছন্দ করে ফেললেন? জাহিদা চিন্তাভঙ্গিতে রিহানার দিকে তাকায়, বলে, বুঝলাম না আপা। আসলে প্রায় জারিফের সাথে একটা মেয়েকে দেখি সার্কিট হাউসে, স্টাফ কোয়ার্টারের দিঘির পাড়ে দেখেছি বেশ কয়েকদিন। ভেবেছি হয়তো প্রেমিকা। মেয়েটি সুন্দর, দুজন
দুজনকে ভালোই লাগে একসাথে। জাহিদার নাম রিহানার দিকে দীর্ঘ সময় তাকিয়ে তার ভ্যানিটি ব্যাগ থেকে ফোনটা বের করে অনেক খুঁজে খুঁজে দোলার একটা ছবি বের করে রিহানার সামনে তুলে ধরে বলে, আপনি কি এই মেয়েটার কথা বলছেন আপা? হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই তো। আপনি একে চেনেন? ধাক্কা সামলাতে উঠতে জাহিদের বেশ কিছুক্ষণ সময় লাগে। তার সমস্ত শরীর ভেঙে চুরে যাচ্ছে। রিহানা অবাক হয়ে বলল, কী হলো আপা? শরীর খারাপ লাগছে নাকি? আর এই মেয়ে কী হয় জারিফের? জাহিদা ঝাপসা চোখে রিহানার দিকে তাকায়, কাপা কাপা গলায় বলে, ও জারিফের ফুফুতো বোন, আর কিছুই না। এইদিকে দুপুরের সময় অলসতায় চোখ লেগে গেছে বারবার। বইটা বুকের উপর নিয়ে চিত হয়ে শুয়ে আছে। ইউরার অর্ধবার্ষিক পরীক্ষা শেষ, দোলার পরীক্ষার সামনে, তাই 15 দিনের জন্য ফারিনের সাথে কথা বলে টিউশনিটা বন্ধ রেখেছে। অথচ পড়াশোনায় কিছুই হচ্ছে না, সারাদিন ঝিম মেরে রুমে বসে থেকে। তৃতীয়বারের মতো ফোন বেজে ওঠে। দোলা বিরক্ত হয়ে ফোনটা হাতে তুলে নিয়ে রিসিভ করে কানে তুলে। ওপাশ থেকে দবির রহমান বলে, ব্যস্ত নাকি তুমি? না, পড়ছিলাম। বলো তো, তোমার পরীক্ষা কবে? তারিখ দিয়েছে? হঠাৎ আমার পরীক্ষা নিয়ে পড়লে যে আব্বু, ব্যাপার কি? তোমার জন্য একটা সম্বন্ধ এসেছে, সেটা নিয়ে আলোচনা করতে চাই তোমার সাথে। মানে? সেদিন বললাম না আমি বিয়ে করব না এখনই, আবার কেন? দোলা কিছুটা উঁচু গলায় বলে ওঠে, শোনো আগে কথাটা, বেশ ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে। ছেলে কোনো ইন্টারমিডিয়েট পাস, কসমেটিক দোকানদার নয়। ছেলে উচ্চশিক্ষিত, ঢাকায় পড়াশোনা করছে। থামো আব্বু, আমি ভেবেছি আমি প্রস্তাবগুলো ফিরিয়ে দেই শুধুমাত্র পাত্র দোকানদার আর অল্প শিক্ষিত থাকতে বলে। তবে অন্য কোনো কারণ তো তুমি বলনি। পড়াশোনা করতে চাও, করবে পড়াশোনা। ওই ছেলে পড়াবে তোমাকে। দিয়ার বিয়েটা আটকে রয়েছে তোমার জন্য। আসিফ বিয়ের অনুমতি পেয়েছে, তুমি এখন এত নটঙ্গি করো না তো। দিয়ের বিয়ে নিয়ে সমস্যা তো দিয়ে দাও। ওর বিয়ে কে বারণ করেছে তোমাদের? তুমি অনুমতি দিলেই তো হয়ে যায় না মা। আমরা তো আমেরিকায় থাকি না। ওই মমফলে সমাজে বড় বোনের আগে ছোটো বোনের বিয়ে হয়ে যাওয়া মানে বড় বোনের খুদ আছে বলে ধরে নেয় লোকে। জীবিত থাকতে মেয়ের এত বড় ক্ষতি তো করতে পারবো না। ভালোই ভালো তোমার বিয়েটা দিয়ে তবেই দিয়ের বিয়েটা দেবো। মেয়ের ক্ষতি চাও না তো মেয়েকে জোর করে যাত্রার গলায় ঝুলিয়ে দিতে কোন উপকারটা করতে চাও মেয়ের? গলা নামিয়ে কথা বলে একেবারে মায়ের মতো বেয়াদব হয়েছ। মুখ চালাতে জানো। সবাই খুব একটা খারাপ বলে না। মায়ের মানছি। আচমকা দোলার মুখ ভিজে দেয়। সে চুপ থেকে যায়। দবির বলতে লাগে, জারতাল লাগায় ঝোলাবো? কে বলল তোমাকে? আমি কি এত অবিবেচক মনে হয়? উপজেলার চেয়ারম্যান তৌকির আহমেদের ছোট ভাই তার বাবাকে দিয়ে তোমার ছোট চাচার কাছে প্রস্তাব দিয়েছে বিয়ের। যার তার গলায় ঝুলবে না, সারা জীবন রানী বানিয়ে রাখবে তোমায়। ধোলা ভীষণ অবাক হয়। গলার কাছে দলা পাকিয়ে থাকে কান্না থামিয়ে ফেলে বলে, কার কথা বললে? ছেলের নাম শেখ তৌসিফ আহমেদ, তৌকির আহমেদের ছোট ভাই। ঢাকা থেকে পড়াশোনা শেষ করে বরগুড়ে এসে বাপের ব্যবসা সামলাছে। তোমাকে পছন্দ করেছে। আজ বিকেলে তৌকির আহমেদ নিজে আসবেন আমার সাথে কথা বলতে, ফোনে বলল। দোলা আর কিছু না শুনে ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ বিছানায় নিষ্প্রভ হয়ে বসে থেকে উঠে দাঁড়ায়। তারপর আলমারি থেকে একটা শপিং ব্যাগ বের করে রেডি হয়ে সে রিক্সা নেমে একটা রিক্সা করে। রিক্সাওয়ালা দোলার গন্তব্যের ঠিকানা জানতে চাইলে দোলা বলে, উপজেলায় চেয়ারম্যানের বাড়িতে যাব। অপরদিকে শেখ বাড়িতে উৎসব উৎসব ভাব। তৌসিফের বাবা তফিকুল আহমেদ সপ্তাহখানেক আগে তামিলনাড়ু থেকে ফিরেছেন চিকিৎসা নিয়ে। তার আশা উপলক্ষে বাড়িতে রাজ্যের মেহমান এসেছে। তন্মান আহমেদ এবারের মেজো ছেলে স্ত্রী পুত্রকে নিয়ে এসেছে বরিশাল থেকে। সে তৌকিরের থেকে 3 বছর ছোট এবং তৌসিফের থেকে 7 বছর বড়। বরিশালে ব্রজমোহন কলেজের প্রফেসর তন্ময় পরিবার নিয়ে সেখানেই থাকে। তৌসিফরা 5 ভাই বোন, তৌকির, তন্ময়, তৌসিফ, তানিয়া, তারানা। তৌসিফের ভাই বোন সবার বিয়ে হয়েছে, শুধু তৌসিফ বাকি ছিল। তৌসিফের বিয়েতে আগ্রহ দেখাতো না। বাড়ির সবাই এতদিন চুপ ছিল, কিন্তু শেখ তৌসিফ পড়াশোনা শেষ করে 28-এ পা রাখতে তৌকির আহমেদের ভাইয়ের বিয়ে নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে। বেশ খোঁজখবর লাগিয়ে ঢাকার কলেজের কোনো গার্লফ্রেন্ড আছে কি না এটা জানতে, কিন্তু সেরকম কিছু জানা যায়নি। বাড়িতে ছোট ছেলেকে নিয়ে সবার একটু অন্যরকম আশা। পাত্রী দেখা শুরু করছে সবাই। হুট করে একদিন বড়ভাবে ফারিনের কাছে তৌসিফ সরাসরি জানিয়ে দিল দোলাকে তার ভালো লেগেছে, বিয়ে করতে চাই। সবাই প্রথমে অবাক হয়েছে, পরে চিন্তা করে দেখলো দোলা তৌসিফের উপযুক্ত, অসম্ভব সুন্দরী। 24 বছর বয়স অতি অল্প বেশি নয়, একেবারে ঠিকঠাক। সব থেকে বড়, দোলার মতো শান্তশিষ্ট ভদ্রমের খুব কম দেখা যায় আজকাল। এই অসামাজিক অবস্থান থেকে মাথা না ঘামিয়ে সবাই এক বাক্যে খুশি মনে তৌসিফের পছন্দ মেনে নিয়েছে। এর মাঝে তৌসিফের বাবা তফিকুল আহমেদ ইন্ডিয়া চলে যায়। সিদ্ধান্ত হয় সে ফিরলে বিয়ের কথা হবে। হলো তাই। তফিকুল আহমেদ ফেরার দিনই ফারিন গিয়ে শ্বশুরকে বলে,
এবার তবে প্রস্তাবটা পাঠিয়ে দিন। শেখবাড়ির সবাই ধরে নিয়েছে সপ্তাহখানেকের ভিতরে বিয়েটা হয়ে যাবে। এই মম্ফলে শেখরা নামী লোক, বিত্তবান, তা কারো অজানা নয়। দোলার পরিবার নিশ্চয়ই এক বাক্যে রাজি হবে এই প্রস্তাবে, তাই এখন থেকে তারা প্রস্তুতি শুরু করেছে। তানিয়া আর তারিন তো শ্বশুরবাড়ি থেকে আগেভাগেই চলে এসেছে। ল্যাপটপে কিছু হিসাব দেখছিল তৌসিফ। হঠাৎ ইউরা এসে দরজার বাইরে থেকে ডাকে, ডাক চাচু। তৌসিফ মাথা তুলে তাকে, কিছু বলবি? মা তোমাকে ডেকেছে। তৌসিফ ল্যাপটপ রেখে পাশ থেকে টিমক তুলে উঠে দাঁড়ায়। সোজা হেঁটে ভাই ভাবির ঘরে যায়। ফারিনের ঘরে তৌসিফের মেজো ভাবি শান্তাও ছিল। দুই ভাবি তৌসিফকে দেখে মজার ছলে বলে ওঠে, এখন ঘরকুনো হয়ে গেছো, বউ আসলে তো সপ্তাহে একদিন ঘর থেকে বের হবে না। ভাবির মস্করে তৌসিফ নির্বিকার, গম্ভীর হয়ে বলল, কিছু হিসাব দেখছিলাম, বলো। শান্তা খানিকটা খোঁচা মেরে তৌসিফকে বলেছিল, ভেবেছিলাম ঢাকা থেকে এ বাড়িতে ছোট বউ আসবে, কিন্তু দেখছি তুমিও তোমার ভাইদের মতো বাড়ির পাশের নদীতে ডুবলে। তৌসিফ বাঁকা হাসি হাসে। শান্তা বলতে থেকে, এভাবে বিয়ে করবে বুঝতে পারিনি। কিছুদিন প্রেম করে নিতে পারতে, একটু বাজিয়ে দেখতে। আমার যা দেখার দেখে নিয়েছি, শান্ত গলায় জবাব দেয় তৌসিফ। শান্তা মজার ছলে বলে, তাই নাকি? তা কী কী দেখলে? মুখটা তো অন্যার নিচেই থাকে। ফারিন শান্তাকে থামিয়ে তৌসিফকে বলে, তোমাকে ডেকেছি এক জরুরি কাজে। আমার শাশুড়ি মায়ের যা গয়না আছে তার ছোট ছেলে বউয়ের জন্য রেখে গেছে, তার বাইরে আর কী কী গড়াতে হবে একটা লিস্ট করছি, তুমি একটু দেখে নাও। লিস্ট দেখার প্রয়োজন নেই, যা দিয়ে অলংকারিত করা যায় সব লাগবে। সব কিছু বেস্ট করে ইউনিক হতে হবে, তৌসিফের পছন্দের মতো ইউনিক।